নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে আমি তিনটে মাল্টিব্যাগার স্টক নিয়ে কথা বলবো। কারণ এই তিনটে মাল্টিব্যাগার স্টক লাস্ট কিছুদিন ধরে কিন্তু শুধু নিচের দিকে যাচ্ছে, মানে ডাউন ট্রেন্ড চলছে। তো এই ডাউন ট্রেন্ড কেন চলছে প্রথমে সেটা আমাদের আগে বোঝা উচিত। আগামী দিন আমরা কি স্ট্র্যাটেজি নিয়ে এই স্টকগুলোতে হোল্ড করব বা কিনবো, সেটার ব্যাপারে একটু বিচার বিবেচনা করা উচিত। সেই বিষয়ে আজকে পুরো ভিডিওটা। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই স্টকগুলোতে আমার মনে হয় অনেকেই ইনভেস্টমেন্ট করে রেখেছো। তো অনেকের কাছে অনেক রকম প্রশ্ন আছে যে কেন এরকম হঠাৎ করে নিচের দিকে যাচ্ছে, এখন কি করব তারা বুঝে উঠতে পারছে না। তো সেই বিষয়ে আজকে পুরো ভিডিওটা। তিনটে যে স্টক, তিনটেই কিন্তু আলাদা আলাদা সেক্টর থেকে বিলং করে এবং তিনটেই কিন্তু ফিউচার ইন্ডিয়ার জন্য খুব গ্রোথ দেখাবে। কারণ এই স্টকগুলো এমন এমন সেক্টরের সাথে যুক্ত, আগামী দিনে ভবিষ্যতে এই কোম্পানির শেয়ার হোল্ডারদের কিন্তু সোনে পে সোহাগা হতে চলেছে। কারণ অলরেডি এই স্টকগুলো হিউজ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এবং আগামী দিনেও আরো মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার কিন্তু পোটেনশিয়াল এই স্টক তিনটের মধ্যে আছে। কে আন্দাজ করেও নিয়েছো যে কোন তিনটে স্টক নিয়ে আমি আজকে কথা বলবো। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো, ঠিক আছে? তো প্রথমেই যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্সের দিগ্গজ কোম্পানি এবং আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিফেন্স সেক্টরের একটা স্টক, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। একদম 100% মোনোপলি একটা কোম্পানি। ডিফেন্সের অনেক কোম্পানি আছে, কিন্তু এই কোম্পানিটা যে প্রোডাক্টগুলো বানায়, ঠিক আছে, পুরোপুরি মোনোপলি। মানে ভারতবর্ষে কিন্তু আর কোনো কোম্পানি এই প্রোডাক্ট তৈরি করে না। এলসিএইচ মানে লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচন্ড এই কোম্পানি তৈরি করে। প্লাস হচ্ছে তেজাস বিমান এই কোম্পানি তৈরি করে। বুঝতেই পারছো কেন আমি বলছি যে এই কোম্পানিটা ডিফেন্সের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল মোনোপলি একটা স্টক। এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড নিয়ে কিন্তু আমি আমার আগে অনেক ভিডিও বানিয়েছি। পার্টিকুলার এই স্টকটা নিয়েও স্পেশাল ভিডিও বানানো আছে আমার, ঠিক আছে? কারণ আমি সবসময় এই স্টকটাকে মানে কোনোদিনও রেকমেন্ড করি না কাউকে সেল পারচেসের জন্য, কিন্তু এই স্টকটার ব্যাপারে আমি এতটাই বুলিশ, আমি নিজেও এই স্টকে ইনভেস্টমেন্ট করে রেখেছি। স্টকটা লাস্ট এক মাসে কিন্তু 7 থেকে 8% মতো ডাউনের দিকে গেছে, ঠিক আছে, মানে নেগেটিভ রিটার্ন দিয়েছে। 52 খাই আছে প্রায় 5,674 টাকা, সেখান থেকে আজকে ট্রেড করছে মানে 26 তারিখে 4,905 টাকা দিয়ে ক্লোজ হয়েছে। 1.56%-এর একটা গ্রোথ নিয়ে ক্লোজ হয়েছে। হঠাৎ কেন এরকম লাস্ট এক মাস ধরে কেন এরকম ডাউনের দিকে যাচ্ছে? তো বন্ধুরা, সেটাই অনেক খোঁজাখুঁজি চেষ্টা করছিলাম যে হঠাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের মতো একটা বড় জায়ান্ট কোম্পানি এবং খুব ভালো কাজও করছে, ভালো অর্ডার বুক আছে তার হাতে, কেন হঠাৎ এইরকম অবস্থা? তো অনেক খোঁজার পরে যে কারণটা আমি খুঁজে পেয়েছি, হয়তো আরো অনেক কারণ থাকতে পারে, বাট আমার মনে হচ্ছে এই কারণটাই তার একটা কারণ। সেটা হচ্ছে ইনক্রেড বলে একটা ব্রোকারেজ ফার্ম আছে, ঠিক আছে? তো এই ইনক্রেড এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে কিন্তু ডাউনগ্রেড দিয়েছে। তারা বলেছে যে দাসাল্ট এভিয়েশন আমরা অনেকে নাম শুনেছি, আবার অনেকে শুনিনি। রাফেল বিমানের নাম আমরা সকলেই শুনেছি, ঠিক আছে? তো এই রাফেল বিমান কিন্তু তৈরি করে দাসাল্ট এভিয়েশন, ঠিক আছে, ফ্রান্সের কোম্পানি। তো এই দাসাল্ট এভিয়েশনের সাথে হ্যালের একটা ট্যালি করেছে। তো সেই ট্যালিতে দেখা গেছে হ্যালের যে প্রাইস যে আছে ভ্যালুয়েশন, সেটা অনেক হাই দাসাল্টের থেকে। সেইটাই আমি একটু ছোট করে আগে তোমাদের সাথে আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে হঠাৎ কেন এই ডাউন ট্রেন্ড শুরু হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের। এই ব্রোকারেজ ফার্মটি বলছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সেম অর্থবর্ষে রেভিনিউ হয়েছে 3.67 বিলিয়ন ডলার, ঠিক আছে? এই জায়গায় দাসাল্ট এভিয়েশনের 5.19 বিলিয়ন ডলার। আর হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের প্রফিট হয়েছে 912 মিলিয়ন ডলার। আর দাসাল্ট এভিয়েশনের প্রফিট হয়েছে 974 মিলিয়ন ডলার। মানে এই জায়গায় রেভিনিউ এবং প্রফিটের দিকে কিন্তু দাসাল্ট এভিয়েশন হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের থেকে আগে। কিন্তু বন্ধুরা, সব থেকে চমকানো যে জিনিসটা সেটা হচ্ছে কোম্পানির যে ভ্যালু, সেই ভ্যালু হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের 41 বিলিয়ন ডলার। সেই জায়গায় দাসাল্ট এভিয়েশনের কোম্পানির যে ভ্যালু সেটা হচ্ছে 6.7 বিলিয়ন ডলার। মানে কোথায় 41 বিলিয়ন আর কোথায় 6.7 বিলিয়ন। সেই অনুযায়ী কিন্তু রেভিনিউ বা প্রফিট কোনোটাই কিন্তু দাসাল্ট এভিয়েশনকে ছাপিয়ে যাচ্ছে না। উল্টে দাসাল্ট এভিয়েশন কম ভ্যালুর একটা কোম্পানি হওয়ার পরেও হ্যালকে কিন্তু
ছাড়িয়ে যাচ্ছে তার রেভিনিউ এবং তার প্রফিটের দিকে। এই একটা কারণ ছিল। সেকেন্ড যেটা হয়েছে, এই ব্রোকারেজ হাউস এক্সপেক্ট করছে যে আগামী 2 বছরে যে অ্যানুয়াল গ্রোথ রেট থাকবে, সেল রেভিনিউ বা প্রফিটের যে গ্রোথ রেট থাকবে, সেটা যথাক্রমে 24% এবং 12%। দাসাল্ট এভিয়েশনের সে জায়গায় হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের তারা এক্সপেক্ট করছে থাকবে 13% থেকে 8%। মানে বন্ধুরা বুঝতে পারছো, আগামী 2 বছরও কিন্তু দাসাল্ট এভিয়েশনের থেকে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিন্তু ডাউনেই থাকবে। আচ্ছা, আর একটা পরিসংখ্যান দিয়েছে 2023 সাল পর্যন্ত অর্ডার বুক ছিল, মানে ইন হ্যান্ড অর্ডার দাসাল্ট এভিয়েশনের কাছে 41 বিলিয়ন ইউএস ডলার, ঠিক আছে। আর হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের কাছে মাত্র 11 বিলিয়ন ইউএস ডলার। মানে এখানে অর্ডার বুকও হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের কিন্তু কম। তো এই জায়গায় দেখো, একটা ব্রোকারেজ ফার্ম তারা তাদের পরামর্শ দেবে, আর কেন তারা দেয় সেটাও আমি জানি এবং তোমরা অনেকেই হয়তো জানো। কারণ দেখো, যখনই কোনো একটা শেয়ারের প্রাইস অনেক বেড়ে যায় না, সেই বেড়ে যাওয়াতে তারা তো আর কিনতে পায় না। বর্তমানে যে ডিফেন্সের যত স্টক আছে সবই কিন্তু মানে আন্ডার ভ্যালুড স্টক কোনোটাই নেই, সব ওভার ভ্যালুড হয়ে আছে। হ্যালো কিন্তু অনেকটাই ওভার ভ্যালুড হয়ে আছে। তো সেই জায়গায় তারা স্টকটাকে যাতে নিচের দিকে নামে, একটা ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় দাঁড়ায়, কম দামে যাতে তারা কিনতে পারে, তো এরকম একটা মার্কেটে খবর ছড়াতে হবে। দেখো, খবর ছড়াতে হবে, বাট এটা নেগেটিভ কোনো নিউজ নয়, বাট এটা কিন্তু বাস্তব একটা ঘটনা, বাস্তব একটা নিউজ, ঠিক আছে, যেটা এই ব্রোকারেজ ফার্ম কিন্তু বলেছে। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যে এফআইআইরা কিন্তু তাদের স্টেক বিক্রি করেছে, ডিআইআইরা তাদের স্টেক বিক্রি করেছে, যার ফলে কিন্তু এই একটা পতন দেখা দিয়েছে বন্ধুরা। তো আগামী দিনে আমার মনে হয় যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড আরো ভালো ব্যবসা করবে, কারণ এটা একটা অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন দেওয়া কোম্পানি। প্রাইস কিছুটা ডাউন হওয়ার পিছনে কারণ আছে হচ্ছে বাজেটে যে ঘোষণা হয়েছে 6.22 লাখ করোড়, ঠিক আছে, যেটা লাস্ট যে 2024-25 যে ইন্টেরিয়াম বাজেট ছিল, মানে ভোটের আগে, ইলেকশনের আগে, সেই সময় কিন্তু সেম বাজেটই ছিল। তো সেই জায়গায় কিন্তু কোনো কিছু বাড়েনি, যার ফলে একটা যে মার্কেটে যারা ইনভেস্টার তারা কিন্তু একটু হতাশাই হয়েছে। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সও বেড়েছে, যার ফলে কিন্তু অনেকে বিক্রি বাট্টা করে বেরিয়ে গেছে। বাট আমার মনে হয় এই জিনিস বেশি দিন থাকবে না। এই জিনিস লং টার্মের জন্য একদম আমি সকলকে বলবো হোল্ড করো, হ্যাল কিন্তু মার্কেটের হাল ধরবে, ঠিক আছে। দ্বিতীয় যে কোম্পানিটা বলবো, সেই কোম্পানিটার ব্যাপারে যতই বলবো ততই কম, ঠিক আছে, কারণ লাস্ট 5 বছরে এই কোম্পানিটা তার ইনভেস্টারদের 1 লক্ষ টাকাকে কিন্তু বানিয়ে দিয়েছে প্রায় 1.95 করোড়, মানে হচ্ছে প্রায় 2 কোটি টাকা বন্ধুরা। আজ থেকে 5 বছর আগে যদি কেউ কোম্পানিতে 1 লক্ষ টাকা রেখে দিয়েছে, তো আজকে সে কিন্তু প্রায় 2 কোটি টাকার মালিক বন্ধুরা, ঠিক আছে। কোম্পানিটা রিনিউয়াল সেক্টর থেকে বিলং করে। হ্যাঁ, ওয়ারি রিনিউয়াল টেকনোলজি। এই ওয়ারি রিনিউয়াল টেকনোলজি আমরা দেখছি কিছুদিন যাবত কিন্তু কন্টিনিউ কিন্তু ডাউন ট্রেন্ডে ট্রেড করছে, ঠিক আছে, মানে মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে। আর মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, তো সকলের তো নজর এই কোম্পানির ওপর থাকবেই, ঠিক আছে। তো যথারীতি সেবির নজর কিন্তু এই কোম্পানির ওপর পড়ে গিয়েছে। সেবি কি করেছে, এই কোম্পানিতে সেবির কাছে রিপোর্ট আছে বা সেবি সন্দেহ করছে যেখানে কিন্তু ওই পাম্প এন্ড ডাম্প ব্যাপারটা কিন্তু হলেও হতে পারে, প্রায় যতটা উপরে যাওয়ার কথা নয় ততটা উপরে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। মানে এখানে হচ্ছে অপারেটর গেম চলছে আর কি, মানে সেবির এটা সন্দেহ এবং সেবি তার জন্য এই কোম্পানিটিকে কিন্তু এএসএম 4 স্টেজে কিন্তু ফেলে দিয়েছিল। এএসএম টা কি জিনিস সেটা তোমাদের আগে জানতে হবে। এএসএম হচ্ছে অ্যাডিশনাল সার্ভাইলেন্স মেজার্স, ঠিক আছে, মানে হচ্ছে অতিরিক্ত তার উপর নজরদারি। এই নজরদারি সেবি চালায় শেয়ার মার্কেটে যারা রিটেল ইনভেস্টর তাদের স্বার্থ রক্ষার জন্য, যাতে তাদের টাকা পয়সা ডুবে না যায়, ঠিক আছে। তো এখানে একটু সেবির মনে হয়েছে যে এই কোম্পানিতে কিছু ইললিগাল অ্যাক্টিভিটি চলছে, যার জন্য এএসএম 4 স্টেজে ফেলে দিয়েছে, ঠিক আছে। তারপরে আবার সেটা রিকভারি করতে করতে কিন্তু এএসএম 2 স্টেজেও ছিল, ওই 20 জুলাইতে 2 স্টেজেও এসেছিল, কিন্তু হঠাৎ করে বন্ধুরা 26শে জুলাই মানে কালকে কিন্তু আবার এএসএম 4 স্টেজে সেবি ফেলে দিয়েছে। তো এখন এটা কতদিন চলবে কি না চলবে সেটা এখনো কোনো খবর নেই, তো খবর এলে তোমরা জানতে পারবে। তবে একটা কথা বলি, রিনিউয়াল সেক্টর নিয়ে এই কোম্পানি ব্যবসা করে, সোলারের মডিউল থেকে শুরু করে সোলার প্যানেল সবকিছু কোম্পানি কিন্তু তৈরি করে এবং তার কাছে যে প্রোডাক্ট রেঞ্জ সেটা খুবই ইউনিক, ঠিক আছে, অন্যান্য কোম্পানির কাছে খুব একটা বেশি দেখা যায় না। আদার্স যে সোলারের কোম্পানিগুলো আছে তাদের কাছে কিন্তু এত ভ্যারিয়েশনের কিন্তু সোলার প্যানেল কিন্তু দেখা যায় না, তো যার জন্য এই কোম্পানির কাছে কিন্তু হিউজ ব্যবসা আছে। আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা, এর কাছে যা অর্ডার বুক আছে না, সেই অর্ডার কি করে তার ক্লায়েন্টদেরকে কমপ্লিট করে দেবে, ঠিক আছে, সেটা নিয়েও একটা চিন্তার বিষয় আছে। কারণ সেই স্ট্রাকচার বা সেই রকম যে ফেসিলিটি সেই জিনিস কিন্তু এই কোম্পানির কাছে কম আছে বলে আমার মনে হয়।
ঠিক আছে, সেই জায়গা যদি কোম্পানি রেকটিফিকেশন করে ফেলতে পারে তাহলে ভবিষ্যতে আরো ভালো তাগড়া রিটার্ন কিন্তু তার ইনভেস্টাররা পেতে চলেছে। তবে আমি মনে করি বর্তমানে কিন্তু এই ওয়ারি রিনিউয়াল টেকনোলজিতে কিন্তু ইনভেস্টমেন্ট করা একদমই উচিত নয়। এই যে নিচের দিকে নামছে, অনেকে ভাবছে যে অনেকটা নিচে নেমে এসছে, আমি কিনে নেবো। কারণ কেন বলছি বন্ধুরা, এর যে বর্তমান যে ভ্যালু আছে না, অনেকটাই ওভার ভ্যালু। এর মার্কেট ক্যাপিটাল 18 কোটি টাকার মতো। একটা স্মল ক্যাপ কোম্পানি, খুবই রিস্কি একটা কোম্পানি। প্রাইস হচ্ছে 1730 টাকায় ট্রেড করছে। বর্তমান পি 122। এবং বন্ধুরা আরও রিটার্ন অফ ইকুইটি খুবই দুর্দান্ত 93%। এবং পি রেশিওটা দেখেই তোমরা বুঝতে পারছো যে অনেকটাই ওভার ভ্যালুড স্টক। প্রায় 64% ওভার ভ্যালুড হয়ে আছে কিন্তু এই স্টকটা। ঠিক আছে, মানে এখন যে প্রাইসে তোমরা কিনবে না, যদি যারা কিনতে চাইছো, এখন যে প্রাইসে তোমরা যারা কিনতে চাইছো তারা কিন্তু 64% বেশি টাকা দিয়ে কিনতে চলেছো। তো আমার মনে হয় আরো কারেকশন আসবে, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাওয়া উচিত এবং এএসএন স্টেজ থেকে কবে বেরোচ্ছে সেটার দিকেও একটু ফোকাস রাখা উচিত। প্লাস এই কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু আমার মতে হওয়া উচিত, মানে একদম বলে না যে ভ্যালুয়েশন ঠিকঠাক যদি হতো তাহলে 630 টাকার আশেপাশে কিন্তু হলে আমার মনে হয় ঠিক ছিল। সেই জায়গায় প্রায় 1700 টাকায় ট্রেড করছে। আমার ধারণা এই স্টকটা 1500 থেকে 1200 টাকার লেভেলও আমরা দেখতে পারি। তো সেই জায়গাতে আমার মনে হয় ওয়েট করা উচিত। এবং 30 তারিখে কোম্পানির ফাইন্যান্সিয়াল কোয়ার্টারলি রেজাল্ট আউট আছে, মানে 30শে জুলাই কোয়ার্টারলি রেজাল্ট আউট হোক, কোম্পানি কিরকম ব্যবসা করেছে লাস্ট কোয়ার্টারে সেটাও আমরা একটু দেখে নেবো। তারপর ডিসাইড করবো যে ওয়ারি রিনিউয়াল টেকনোলজিতে কি করা যাবে কি করা যাবে না। এরপর বন্ধুরা চলে আসবো 3 নম্বর যে স্টক, সেটা হচ্ছে রেলওয়ে দিগ্গজ কোম্পানি এবং মাল্টি ব্যাগার একটা স্টক, রেল বিকাশ নিগম লিমিটেড, মানে হচ্ছে আরভিএনএল। আরভিএনএল লাস্ট 5 বছরে বন্ধুরা মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদের, প্রায় 22 গুণ করে দিয়েছে, মানে 2200% রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদের। 52 হাই আছে 647 টাকা, কিন্তু বর্তমানে ট্রেড করছে 552 টাকা। কি এমন হঠাৎ হলো বন্ধুরা যে এরকম হঠাৎ করে একটা ভালো মোমেন্টামে চলছিল, হঠাৎ করে আবার ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল? সেম মার্কেট যেটা এক্সপেকটেশন করছিল যে বাজেটে রেলের জন্য বিশাল কিছু একটা দেওয়া হবে, মানে কোহিনুর হীরার মতো একটা কিছু বাজেট অ্যালোকেশন হবে, তো সেরকম কিছু হয়নি। তো যার ফলে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। প্রফিট বুকিং হচ্ছে লাস্ট এক সপ্তাহে 9.6% মতো একটা ডাউন হয়েছে। এবং লাস্ট দিন মানে 26 মানে শুক্রবার ফ্রাইডে ট্রেডিং সেশনেও কিন্তু 4.06% একটা ডাউন হয়েছে। তো আমি একটা কথা বলি বন্ধুরা, রেলের যত কোম্পানি আছে, ঠিক আছে, টিটাগড় হোক, আইআরএফসি হোক, কোন ইন্টারন্যাশনাল হোক, ওয়াগন হোক, কি আইআরসিটিসি হোক, এই যে কোম্পানিগুলি আছে না, আমার সব থেকে ফেভারিট রেল সেক্টরের যে কোম্পানি সেটা হচ্ছে এই আরবিএনএল। কারণ এই আরবিএনএল কাছে এত অর্ডার বুক আছে না বন্ধুরা, কি বলবো, মানে কন্টিনিউ অর্ডার বুক আছে। ঠিক আছে, বিএনএল এর কাছে সেই ক্ষমতাও আছে সেই অর্ডারগুলোকে কিন্তু কমপ্লিট করার। তো আমার মনে হয় যারা ওই মোটামুটি নিচের প্রাইসে মানে 300-400 টাকার লেভেলে কিনে রেখেছো তারা কিন্তু এখন প্রফিট বুক করে বেরিয়ে যেও না, তাহলে কিন্তু আঙুল কামড়াতে হবে। তারা ভাবছো যে এই তো নেমে গেছে অনেকটা, এখন ঢুকবো, তাদেরকে বলবো আরেকটু ওয়েট করো। এখন তো মোটামুটি ওই 552 টাকার লেভেলে ট্রেড করছে, মানে 550 টাকার লেভেলে ট্রেড করছে। আমার মনে হয় যারা ইনভেস্টমেন্ট করবে বলে ভাবছো নতুন করে, তাদেরকে আমি বলবো বাই অন ডিপস পলিসিতে যাওয়া উচিত। কারণ যত মানে ডিপে যাবে আমার মনে হয় তত কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করা উচিত। আর একটা কথা বলে দিই বন্ধুরা, যদি কেউ 5 বছর মিনিমাম 5 বছরের জন্য যদি চিন্তা ভাবনা করে এই স্টকটাকে কেনো না, পার স্টকে আমি গ্যারান্টি দিতে পারি 1000 থেকে 1500 টাকা পর্যন্ত কিন্তু স্টকটা যাওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা। ঠিক আছে, তিনটেই মাল্টিব্যাগার স্টক এবং তিনটে আলাদা আলাদা সেক্টর থেকে বিলং করে, রেল, রিনিউয়াল এনার্জি, ডিফেন্স। তার মধ্যে রিনিউয়াল এনার্জি আর ডিফেন্স তো আমার ফেভারিট দুটো সেক্টর। তাড়াহুড়ো করো না, মার্কেটে সুযোগ আসছে এবং আমার মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যে নিফটি 50 25,000-এর গন্ডিও কিন্তু ছুঁয়ে ফেলবে। তো ধীরে সুস্থে অল্প অল্প করে সিস্টেমেটিক প্রসেসে কিন্তু ইনভেস্টমেন্ট করো, একবারে সব টাকা ইনভেস্ট করো না। আর নিচে নামলে কিন্তু ঘাবড়ে যেও না, এগুলো কিন্তু হিরে স্টক, বাই অন ডিপস করতে পারো, খুব ভালো স্টক। কারণ একটা কথা বলি, যারা পুরনো তাদের হয়তো এই জিনিসটা নিয়ে কোনো বুঝতে অসুবিধা হবে না, বাট যারা নতুন তারা ইনভেস্টমেন্ট করে দেবে যে দাদা তুমি বলেছিলে তাই আমার অনেক টাকা লস হয়ে গেছে, এরকম ব্যাপারটা নয়। সম্পূর্ণ শিখে বুঝে ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে শেয়ার মার্কেট কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।